লিওনার্দো দা ভিঞ্চির যখন এরকম একটা বাজে ফেস চলতেছে তখন ওর জন্য একটা সুবর্ণ সুযোগ আসে। ফ্লোরেন্সের রাজা, ফ্লোরেন্সে আমাদের লিওনার্দো দা ভিঞ্চির দোকান, মিলানের রাজাকে একটা গিফট পাঠাবে, একটা বাদ্যযন্ত্র। এবং ফ্লোরেন্সের রাজা খুঁজতেছিল এমন একজনকে যে শুধু এই বাদ্যযন্ত্র নিয়ে যাবে তা না, এই বাদ্যযন্ত্র ভালো বাজাইতেও পারবে, লইর নামে একটা বাদ্যযন্ত্র। তো এরকম যখন খোঁজা হচ্ছে ফ্লোরেন্স শহরে যে কে এই লইর খুব সুন্দর বাজাইতেও পারে, কারণ ডেলিভারি তো যে কেউ দিতে পারে, বাট সুন্দর করে যে বাজায় দেখাবে মিলানের রাজাকে এরকম খুব বেশি মানুষ নাই। খুঁজতে খুঁজতে দেখা যায় কোনো এক কারণে লিওনার্দো দা ভিঞ্চির মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক পছন্দ এবং ও ফ্লোরেন্স শহরের বাকি সবার থেকে এই জিনিস খুব সুন্দর বাজাইতে পারে। লিওনার্দো দা ভিঞ্চিকে অফার দেওয়া হয় যে তুমি ভাই এটা নিয়ে মিলানে যাও, তুমি রাজাকে এটা বাজায় শোনাবা, তারপর ফেরত আসবা। লিওনার্দো দা ভিঞ্চি আরো এক স্টেপ এক্সট্রা হবে, ও ভাবে যে আমি আর আসবোই না। ওর দোকান বিক্রি করে, যারা ওকে টাকা দিছিল, যাদেরকে আর্ট দিতে পারেনি তাদের টাকা রিফান্ড করে এবং বলে আমি পুরোপুরি মিলান চলে যাচ্ছি। ওই বাদ্যযন্ত্র নিয়ে, ওর যে স্বল্প জামা কাপড় ছিল সবকিছু নিয়ে মিলানের উদ্দেশ্যে রওনা দেয়। তো মিলানে ওই রাজাকে ওই বাদ্যযন্ত্রটা দেওয়ার পরে ওই রাজাকে একটা চিঠি লেখে, সেম রাজাকে, ওর সাথে ওর কথাবার্তা হয় ফার্স্ট, এবং তারপর একটা চিঠি লেখে। চিঠিতেও বলে যে আমাকে একটা কাজ দেন। এবং রাজা যখন ওকে জিজ্ঞেস করে যে তুমি কি পারো, তখন ও সবকিছু বলে, জাস্ট পেইন্টিং এর কথাবার্তা বাদ রাখে। ও বলে আমি ইঞ্জিনিয়ারিং পারি, আমি আর্কিটেকচার পারি, আমি বিল্ডিং কনস্ট্রাকশন খুব ভালো পারি, অনেকগুলা স্কিলের কথাও বলে। বাট একবারও বলে না যে আমি আর্টও পারি, কারণ ও চায় যে ওর ধরে নিছে মনে মনে যে আমি মনে হয় আর ভালো আর্ট আঁকতে পারবো না, কারণ তুলি হাতে নিলে আমি আর কাজ করতে পারি না। তো এই যখন সিচুয়েশন হয় তখন মিলানের রাজা ওকে একটা প্রোডাকশন লিডের রোল দেয়। প্রোডাকশন লিড ব্যাপারটা হইলো ওই সময় স্টেজ শো হইতো অনেক, সো সন্ধ্যার সময় সপ্তাহে একদিন বা রাজাদের জন্য হয়তো প্রত্যেক দিন বা প্রত্যেক 2-3 দিনে একটা নাটকের অনেক আয়োজন করা হইতো। সো একটা স্টেজ থাকতো, ওই স্টেজের ভিতরে থিয়েটার আজকে আমরা যেটাকে বলি, ওই ব্যাপারটা হইতো, লাইভ অ্যাকশন মঞ্চ নাটক, ওই ব্যাপার হইতো। এবং এই মঞ্চ নাটকের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। লিওনার্দো দা ভিঞ্চি নিয়মিত বেতন পাওয়া শুরু করে এবং জার্নালে লেখা শুরু করে। ও সারাদিন কাজ করতো ওর নেক্সট নাটক কি হবে এটা নিয়ে প্ল্যান করতে, এবং সারা রাত ওর আবি জাবি যত থটস আছে সেগুলা জার্নালে লিখতো। সো লিওনার্দো দা ভিঞ্চি এই কাজ শুরু করে। ও সারাদিন প্রোডাকশনে কাজ করতো। প্রোডাকশনের মানুষজন জানেও না কি ভয়ঙ্কর একটা আর্টিস্টের সাথে ওরা কাজ করতেছে, কারণ সবাই ওকে দেখতেছে ও দেয়াল ঠিক করতেছে, দেয়ালে পেরেক মারতেছে, কালকের প্রোডাকশনে কি হবে, কে কোন কস্টিউম পরবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন এগুলো করতো, সন্ধ্যার সময় বাসায় ফেরত আসতো এবং ওর জার্নালের ভিতরে ওর তাবৎ যে অদ্ভুত চিন্তা ভাবনা এগুলো লিখতো। ওর যেহেতু এখন একটা স্টেবল বেতন আছে রাজার কাছ থেকে, মিলানের রাজার কাছ থেকে ওর বেতন আসে, সো ওর এখন আর কোনো টেনশন নাই। ও আর্টের থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন ওর মূল টাইম অতিবাহিত করে দিনের বেলা চাকরি করে এবং সন্ধ্যার পরের থেকে সারা রাত পর্যন্ত জার্নালে লেখালেখি করে ভয়ঙ্কর সব বিষয়ে। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু ওর জার্নাল কখনো পাবলিশ করেনি। ওর মৃত্যুর পরে আমরা এই জার্নাল দেখেছি এবং এই জার্নাল পরে বোঝা যায় যে 800 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি এমন এমন জিনিসের কথা কল্পনা করে ওর জার্নাল লিখছিল যেগুলো পরে সত্যি হয়েছে। আপনি মেশিন গান বলেন, স্কুবা ডাইভিং এর জন্য যে ইকুইপমেন্ট দরকার, মুখের মধ্যে একটা জিনিস পরে যে পানির নিচে যাওয়া সম্ভব, বা ট্যাঙ্ক, যে একটা গাড়ি থাকবে সেই গাড়ির সামনে অস্ত্র থাকবে এবং গাড়ির মাঝখানে একজন বসে থাকবে, এই সব কনসেপ্ট লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরির ভিতরে আছে। ট্যাঙ্ক, স্কুবা ডাইভিং এগুলো আবিষ্কার হওয়ার 500 বছর আগেই।